দর্শক আমন্ত্রণ আপনাদের সবাইকে জেরুসালেম নির্বাচনের পথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এই আয়োজনে আমরা প্রতিদিন একটি করে জেলার বিস্তারিত তথ্য জানবার চেষ্টা করি। আর নিউজ 24 এর প্রতিদিনকার এই আয়োজনে আজকে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি থাকছি। যেমনটি বলছিলাম, একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের খবরাখবরের মূল বিষয়গুলি মূলত আপনাদের সামনে তুলে ধরা আমাদের এই আয়োজনের উদ্দেশ্য। আর সে কারণে আমরা ভোটার এবং প্রার্থীদেরকে প্রতিদিনই একসঙ্গে করবার চেষ্টা করি এবং যেই জেলার খবর মূলত আমরা জানাই ওই জেলা থেকে আমাদের প্রতিনিধিরাই এই যে প্রচেষ্টা তার সঙ্গে আমাদের সঙ্গী হন। আর আজকে আমরা যে জেলার খবর জানবো সেটা হচ্ছে ময়মনসিংহ জেলা নির্বাচনের সংবাদ আমরা জানতে চাই। ময়মনসিংহ জেলার নির্বাচনের খবর জানাতে আমাদের সহকর্মী সৈয়দ নোমান আমাদের সঙ্গে সরাসরি যোগ দিবেন। নোমান, আমন্ত্রণ আপনাকে। একই সঙ্গে প্রার্থীদের কাছ থেকে আমরা বেশ কিছু খবরাখবর তো জানবই, তবে তার আগে দর্শক যেটা আমরা করে থাকি যে জেলার খবর জানাই তার একটা ধারণা দেবার চেষ্টা করি। সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় এখন ব্যস্ত সময় পার করছে ময়মনসিংহ ৪ আসনের বিভিন্ন দলের সম্ভাব্য যত প্রার্থী আছেন সকলেই। আর ভোটারদের মন জয়ে এলাকা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন সহ নানা রকমের প্রতিশ্রুতি তো তারা দিচ্ছেন। আর সেই সঙ্গে উন্নয়ন, সুশাসন এবং একটি পরিকল্পিত নগর ব্যবস্থাপনায় কাজ করবে প্রার্থীরা। এমন প্রার্থীদেরকেই বেছে নিতে চান যারা সেখানকার ভোটার আছেন তারা। সৈয়দ নোমানেরই পাঠানো তথ্য একটি চিত্রে একটা ডেস্ক রিপোর্ট আমরা দেখব শুরুতে। 1829 সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার পর থেকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল। পরে 2015 সালের 14 সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও টাঙ্গাইল নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। সদর উপজেলা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নিয়ে ময়মনসিংহ ৪ আসন। তবে এই আসনে জলাবদ্ধতা, মাদকের অদৃশ্য ছায়া আর অপরিকল্পিত নগরায়নের চাপ থাকায় হতাশ এলাকাবাসী। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশন গঠনের পরও এসব সমস্যার কোনো সমাধানই হয়নি। এমন প্রেক্ষাপটে এবারের ভোটাররা এমন প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান যে ওয়ার্ড ভিত্তিক বৈষম্য, জলাবদ্ধতা আর কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে। রাস্তাঘাটগুলা, ড্রেনগুলা এলোমেলো অবস্থায় আছে। এগুলা বৃষ্টি হইলে আদু পানি হয়ে যায় ময়মনসিংহ শহর। নগরবাসী যেটা মনে করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি, সেটা উন্নতি করতে হবে। মানুষ স্বাধীনভাবে চলতে পারবে, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। নির্বাচন ঘনিয়ে আসায় ভোটারদের মন জয়ে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতিও। একটু হাসপাতাল অবস্থাটা বেশি অপ্রতুল না, আমরা মনে করি যে এটা দৃঢ়তাকারে করতে হবে। রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে। বেকার সমস্যার সমাধানের জন্য ছোট করে হলেও শিল্প কারখানা স্থাপন করতে হবে। নদীর পাড় থেকে যদি আমরা একটা হাইওয়ে রুট, বেড়িবাঁধ দিয়ে হাইওয়ে রুটের ব্যবস্থা করা হয়, রেল লাইনের পাশ ধরে যদি আমরা হাইওয়ে রুটের মতো করতে পারি, তাহলে আমাদের জন্য যানজট নিরসনে, এরপরে আমাদের এই ফুটওভার ব্রিজ গুলা যদি আমরা করতে পারি, বিশেষ করে ট্রেন লাইনের যে সংযোগ গুলা, এগুলা করলে আমরা ফার্স্ট প্রায়োরিটি এই কাজগুলো করা করতে পারি। আমি যদি পার্লামেন্টে যাই, জনগণের এই কথাগুলি আমি পার্লামেন্টে তুলে ধরবো এবং এই দায়িত্ব আমি পালন করব যাতে জনগণ এর ফল ভোগ করতে পারে। তার জন্য আমি আমার দায়িত্ব পালন করব। বৃহত্তর ময়মনসিংহে মোট ভোটার 6,50,289 জন। ময়মনসিংহ 2 আসনে মোট ভোটার 6,50,289 জন। এর মধ্যে পুরুষ ভোটার 3,22,801 জন এবং নারী ভোটার 3,27,478 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এক নজরে দেখে নেবার চেষ্টা করুন ময়মনসিংহ ৪ আসনের এখনকার কি অবস্থা এবং ভোটাররা কেমন ময়মনসিংহ ৪ আসন নতুন করে গড়তে চান, সেই খবরটাই আমরা মূলত দেখছিলাম। যেমনটা বললাম দর্শক, আমাদের সহকর্মী সৈয়দ নোমান সেখানকার প্রার্থীদেরকে সঙ্গে করে নিয়ে সরাসরি জেলার উন্নয়নে তারা কি করবেন সেই প্রতিশ্রুতিগুলি শুনবার জন্য আমাদের সঙ্গে থাকতে চান। আমরা একটু তার কাছ থেকে যাব। নোমান, একটু আমাদেরকে জানাবেন প্রার্থীরা মূলত কি বলছেন, আর ভোটার যারা আছেন তাদের কথা তো শুনবই, আগে প্রার্থীদের পক্ষ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে ময়মনসিংহে ভোটের যে উত্তাপ সেটি কিন্তু দেখতে পাচ্ছে ময়মনসিংহের যে ভোটাররা আছে তারা। আপনি নিশ্চয়ই জানেন যে 2016 সালে যখন ময়মনসিংহ বিভাগ ঘোষণা হয়েছে, এরপর থেকে কিন্তু ময়মনসিংহ মহানগর যেটি আছে সেটিতে চাপ বাড়ছে। অর্থাৎ এই ময়মনসিংহ কিন্তু দিনকে দিন একটি এই মহানগর যেটি আছে সেটি কিন্তু আসলে একটি জনবহুল এবং গুরুত্বপূর্ণ এলাকা হয়ে উঠেছে। তো এই ময়মনসিংহ সদর থেকে কিন্তু আসলে অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য যারা আছেন, বিএনপি আছে, জামাত আছে,
তো ঠিক এই মুহূর্তে আমার সাথে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির মহানগর বিএনপির যিনি আবু আহ্বাকন্দ আছেন তিনি আছেন আমার সাথে। এছাড়াও আমার সাথে আছেন কিন্তু যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের যে প্রার্থী আছেন অ্যাডভোকেট মিল্লাত, তিনি আছেন আমার সাথে। আমরা একটু সরাসরি অ্যাডভোকেট মিল্লাতের কাছে যেতে চাই। আমরা একটু জানতে চাই, আপনি তো আমার ডান পাশে আছেন আবু আহ্বাকন্দ ওয়াহিদ, যিনি বিএনপি থেকে মনোনীত প্রার্থী। আমি একটু শুরুতেই জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যিনি প্রার্থী আছেন, আমরা একটু তার কাছে যেতে চাই। আমরা একটু জানতে চাই যে আপনি তো প্রার্থী হয়েছেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, জনগণের কাছ থেকে সাড়া কেমন পাচ্ছেন এবং ম্যান্ডেট কি আছে আপনার? ধন্যবাদ। আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পক্ষ থেকে কাস্তে মার্কায় এই সদর আসনে প্রার্থী হয়েছি। আমি এইখানে লড়াই সংগ্রামের পার্টি কমিউনিস্ট পার্টি। আমরা এখানে মানুষের সাথে যে কাজ করেছি, দীর্ঘদিনের কাজ আমাদের এখানে কৃষকের সাথে, শ্রমিকের সাথে, আপামর জনগণের সাথে আমাদের কাজটি হচ্ছে দীর্ঘদিনের কাজ। ফলে জনগণের সাথে আমাদের সম্পর্কটা এটা আজকে নতুন নয়, এটা অনেক আগে থেকেই এখানে আছে। আমরা যে প্রতিশ্রুতি নিয়ে এসে নির্বাচনে দাঁড়িয়েছি সেটি হচ্ছে বাংলাদেশকে একটি সম্প্রীতির বাংলাদেশে পরিণত করা, বাংলাদেশকে আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশে পরিণত করা। এইটিকেই লক্ষ্য রেখে ৭১-এর চেতনা এবং ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা নির্বাচনে প্রার্থী হয়েছি। আমরা মনে করি যে এই বিশেষ করে এই সদর আসনে এখান থেকে ময়মনসিংহ থেকে ঢাকা যোগাযোগ করার জন্যে যে রেলওয়ে লাইন, সেটি ৪ লাইনে রূপান্তরিত করলে পরে ময়মনসিংহ ঢাকার যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে। আমরা মনে করি যে ময়মনসিংহ সদরের বিভিন্ন প্রান্তিক এলাকা আছে, সেই এলাকাতে যদি উন্নয়ন ব্যবস্থা ডেভেলপ করা যায় তাহলে একটি কৃষিপণ্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে এবং তার জন্য একটি কোল্ড স্টোরেজ সেটি আমরা নির্মাণ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি। আমরা মনে করি যে বাংলাদেশে এখন সরকার নিয়ন্ত্রিত কোনো কলকারখানা নেই। এখানে একসময় একটা জুট মিল ছিল, একটা ট্যানারি শ্রমিক ছিল, ট্যানারি মিল ছিল, এগুলি এখন নেই। আমরা চাই এখানে একটি কারখানা হবে, সেই কারখানাতে এখানকার যারা বেকার লোকজন আছেন তারা যাতে সেখানে কাজ করতে পারেন এবং কর্মক্ষম লোকরা যাতে কাজ পায়, তার জন্য আমরা তাদের সাথে কাজ করতেছি এবং আমরা মনে করি যে এটির মধ্য দিয়ে এখানকার মানুষের সক্ষমতা বৃদ্ধি পাবে। তারপরে আমরা একটা নারী বান্ধব পরিবেশ চাই, কৃষি বান্ধব পরিবেশ চাই, এখানে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে তার জন্য যথাসম্ভবভাবে এটির উপর একটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং সভ্য সমাজের নিয়ন্ত্রণ সেটি আমরা চাই। আমরা চাই ময়মনসিংহে একটি সংস্কৃতি পল্লী গড়ে উঠুক, শিশু বিনোদন, সংস্কৃতি, কিশোর বিনোদন এবং সংস্কৃতির পরিবেশ মানুষকে একটি উন্নততর অবস্থার ভিতরে নিয়ে যায়। খেলাধুলার উন্নয়ন, সেটির মধ্য দিয়ে মানুষের একটি আত্মার বিকাশ ঘটে। এই সমস্ত উন্নয়নের জন্য ময়মনসিংহে বড় ধরনের যে সমস্ত প্রতিযোগিতা হবে এগুলি ময়মনসিংহে করার জন্য আমরা সেটির একটি ব্যবস্থা এখানে করব। আমরা ময়মনসিংহে একটি কর্মজীবী নারী হোস্টেল সেটি আমরা করব। মিল্লাত, আপনি একটু থামাচ্ছি, আমি একটু আরেক প্রার্থীর কাছে যেতে চাই। আমার সাথে ডান পাশে আছেন বিএনপি মনোনীত প্রার্থী আবু আহ্বাকন্দ ওয়াহিদ। আমরা একটু সরাসরি জানতে চাই, বিএনপির কাছে জনগণের প্রত্যাশা এখন অনেক বেশি, মূল প্রতিশ্রুতি কি আছে এবং জনগণ কেন আপনাকে বেছে নেবে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। বিএনপি একটি জনপ্রিয় দল বাংলাদেশে। ইতিমধ্যে আন্দোলন, সংগ্রাম, কর্মসংস্থান, মানুষের জীবনের নিরাপত্তা এবং স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যে বিগত দিনে সরকারে যখন ছিল কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে ৩১ দফা দাবি উপস্থাপন করেছেন, ভঙ্গুর রাষ্ট্রকে মেরামতের জন্য উপস্থাপন করেছেন। আমরা মনে করি সেকালে সেই ৩১ দফা থেকে আবার ৮ দফা প্রণয়ন করেছেন, যেমন কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিনদের জন্য কার্ড ইত্যাদি। আমি মনে করি যে বিএনপির উপর এদেশের মানুষ আস্থাশীল, এ কারণেই যে যত দিন তারা সরকারে ছিল, যত সময়ে তারা সরকারে ছিল, গণমানুষের উন্নয়নের জন্যই কাজ করেছে। ময়মনসিংহ সদর তার থেকে বিচ্ছিন্ন নয়। বিগত ১৭ বছরে ফেসিস্ট হাসিনা
শুধু লুটেপুটেই খেয়েছে। এখানে যেমন ধরেন একটি বিশ্ববিদ্যালয়, পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় খুবই প্রয়োজন। স্বাস্থ্যসেবার জন্য একটি বৃহৎ আকারে হাসপাতাল খুবই প্রয়োজন। শিশু হাসপাতাল ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। যোগাযোগ ব্যবস্থা এই সদরের প্রত্যেক 11টি ইউনিয়ন থেকে এই সেন্ট্রাল বিভাগীয় শহরে আসার যে রাস্তাগুলো আছে এগুলোর দিকে তাকানো যায় না, যাওয়া তো যায়ই না। এইটা খুবই প্রয়োজন। কর্মসংস্থানের জন্য মিনিমাম যার যেত যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা খুবই প্রয়োজন। আমরা মনে করি যে আগামী দিনে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আমরা ধরে নিয়েছি, আমরা প্রকাশ করে আমরা মনে করি এদেশের মানুষেরা জীবন বাজি রেখে অনেক শহীদের রক্তের বিনিময়ে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, তখনকার সময় তারা স্বাধীনতা বিরোধী। তখনকার মানুষ অনেক সচেতন, উন্নয়ন থেকে শুরু করে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটের অধিকার সমস্ত কিছুই আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাস্তবায়ন করে সেই পরাজিত শক্তি এবং স্বাধীনতা বিরোধীদেরকে একটু থামাচ্ছি সময় স্বল্পতার কারণে, আমরা একটু স্টুডিওতে ফিরতে যাচ্ছি। জি নোমান, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নোমান, আমাদের সহকর্মী নোমান আসলে জানাচ্ছিলেন ময়মনসিংহ 4 আসনের সাথে প্রার্থীদের সঙ্গে কথা বলে কিছু তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন। তবে নির্বাচনের পথের এই আয়োজনে আমাদেরকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, আবারও ফিরছি আলোচনায়, থাকুন সঙ্গে। বিরতির পর আরো একবার আমন্ত্রণ, দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। দর্শক, আমরা ময়মনসিংহ 4 আসন নিয়ে কথা বলছিলাম। অপরিকল্পিত নগরকে কিভাবে আরো বসবাসযোগ্য করা যায় সেই প্রত্যাশার কথাই আসলে শোনাচ্ছিলেন প্রার্থীরা। আমাদের সহকর্মী সৈয়দ নোমান আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন। আরো একবার নোমানের কাছে যাব। নোমান, যেমনটা বলছিলেন, আমরা আরো একবার আলোচনায় ফিরতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে ভোটারদের দ্বারে, অর্থাৎ ভোটারদের কাছে আমরা যত গিয়েছি তারা কিন্তু সমস্যার কথাগুলো আমাদের কাছে মন খুলে বলেছে। যেমন আমি যদি একটু আপনাকে বলি যে ময়মনসিংহের সবচেয়ে বড় সমস্যা এই বর্তমান সময় যানজট আছে, অপরিকল্পিত নগরায়ন আছে, এছাড়াও যুব সমাজের নৈতিক অবক্ষয় যেটি আছে সেটিও কিন্তু এখন হুমকির সম্মুখীন। সেই সাথে দুর্বৃত্তপানা অর্থাৎ ছিনতাইকারী উৎপাত কিন্তু ময়মনসিংহ নগরীতে বেশ বেড়েছে। আমি একটু এই বিষয়গুলোই জানতে চাইব বিএনপির যিনি প্রার্থী আছেন তার কাছে। নিশ্চয়ই আমার কথাগুলো শুনছিলেন, আপনি একটু বলবেন যে আসলে এই বিষয়গুলো বিএনপি, সরকারি দল অথবা বিরোধী দল যেখানেই থাকুক, অথবা আপনি প্রার্থী হিসেবে নির্বাচনের পরে কিভাবে দেখবেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমেই দেখব যে ফ্যাসিস্ট আমলে এই দেশকে যে একটি ধ্বংস স্তূপে ফেলে দিয়েছে, আমরা সেখানে এই দেশকে উদ্ধার করার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছেন এবং সেই থেকে আরও 8 দফা প্রণয়ন করেছেন। আমরা সেই দফাগুলা বিশ্লেষণ করে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ করব ইনশাল্লাহ। আমরা যদি সদর আসনের কথা বলি, এই বিভাগীয় শহরের কথা বলি, যানজট, রাস্তা অপ্রচুর, সড়ক কম, এবং তখনকার সময় ব্রিটিশ সরকারের লোকজন যেভাবে এত বৎসর তাদের যে গণমানুষকে অত্যাচার নিপীড়ন করে যে অভ্যাসে পরিণত করেছে, সেখান থেকে আমাদের ফেরাতে হবে। যানজটের কথাই বলি, ইচ্ছামাফিক আইন কানুন এখনও স্তব্ধ, আইনের লোকেরা অনেকটা নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকে। আমরা চেষ্টা করব যার যা দায়িত্ব সেটা পালন করার জন্য আমরা সর্বাগ্রে চেষ্টা করব। আর যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে, এটি পরিকল্পিত ফ্যাসিস্ট সরকারের একটি কর্মকাণ্ড ছিল। যে দেশের যুব সমাজ ঘুমিয়ে থাকে, যারা নেশাগ্রস্ত করে ফেলে, তারা এই দেশের সচেতনভাবে আন্দোলন সংগ্রাম বা ন্যায্য অধিকার ফিরিয়ে আনার শক্তি রাখে না। আমরা চেষ্টা করব এগুলো সমূলে উৎপাদন করতে, কোত্থেকে আসে সেই থেকে শুরু করে যারা বিক্রি করে এবং সেবন করে, এটা আন্তর্জাতিক পর্যায়ে হোক জাতীয় পর্যায়ে হোক, আমরা সেটি কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ। আমরা কর্মসংস্থানের জন্য আমরা পূর্বেও বলেছি, আমাদের নেতা জনাব তারেক রহমানও বলেছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সময়েও যে দাবিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। সর্বশেষ জনাব তারেক রহমান এই বঙ্গুর রাষ্ট্রকে মেরামতের জন্য সকলের সহযোগিতা চেয়েছেন এবং স্বাধীনতা বিরোধীদেরকে চিরতরে বাংলাদেশ থেকে রাজনৈতিকভাবে উৎখাতের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা মনে করি সচেতন জনগণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল
বিএনপির যে পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য সুযোগ দেবে এবং জনাব তারেক রহমানকে সাথে রাখবে, বিএনপিকে সাথে রাখবে, দানিশ শীষকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব আবহাওয়া বন্দ। অ্যাডভোকেট মিল্লাত, আমি নিশ্চয়ই আপনি আমার কথাগুলো শুনছিলেন। যারা ভোটার আছেন তারা কি যেটি চাইছেন আপনাদের কাছে, অপরিকল্পিত নগরায়ন দূরকরণ, বেকারত্ব দূরীকরণ এবং যুব সমাজের নৈতিক যে অবক্ষয় আছে সে থেকে বাঁচার জন্য আপনাদের দিকে কিন্তু তারা তাকিয়ে আছে, অর্থাৎ পরবর্তী ভোটের দিকে। এই বিষয়গুলো কিভাবে দেখছেন আপনি একজন প্রার্থী হিসেবে? অপরিকল্পিত নগরায়ন দীর্ঘদিনের সংকট আমাদের, বিশেষ করে আমাদেরই নগরে, এবং অনেক সময় অনেক হাই রাইজ বিল্ডিং হয়েছে। এখান থেকে যদি আমরা এক কিলোমিটার পর্যন্ত পৌঁছি তাহলে দেখতে পাবো যে প্রায় বেশ কিছু হাই রাইজ বিল্ডিং রয়েছে। সেগুলি কিভাবে অনুমোদিত হয়েছে এই সম্পর্কে কোনো পরিকল্পনা ছিল না। ফলে এই অপরিকল্পিত এই যে নগরায়ন, এটার কারণে যে ভূমিকম্প হলো কয়েকদিন আগে, সেই ভূমিকম্পের মধ্য দিয়ে আমাদেরকে যে বার্তা দিয়েছে সেটা যে কোনো সময় আমাদের এই শহর নগর, আমাদের এই সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। তো ফলে এই সম্পর্কে আমাদের কথা হচ্ছে এই যে এই নগরকে একটা পরিকল্পনার মধ্যে নিয়ে আসা। আর দুর্বৃত্তায়ন, আমাদের রাজনীতিতে দুর্বৃত্তায়ন আছে, আমাদের সংস্কৃতিতে দুর্বৃত্তায়ন আছে, আমাদের যুব সমাজের মধ্যে দুর্বৃত্তায়ন আছে। এই দুর্বৃত্তায়ন যদি আমাদের ভাঙতে চাই তাহলে শিক্ষা ও সংস্কৃতিকে সবার আগে স্থান দিতে হবে। যদি শিক্ষা ও সংস্কৃতির মূল্যবোধ গড়ে না ওঠে তাহলে পরে এই যুব সমাজকে আমরা রক্ষা করতে পারবো। আর একই সাথে যে মাদক আসছে, বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসছে, সেইগুলিকে প্রতিরোধ করতে হবে। মাদকের যে উৎসমূল, যে সমস্ত জায়গায় সিন্ডিকেট তৈরি হয়েছে এই মাদকের উৎসমূলকে ঘিরে, সেই ধরনের যারা অপশক্তি, সেই অপশক্তির যে ভিত, সেই ভিত যদি আমরা গড়িয়ে দিতে না পারি তাহলে পরে আমাদের মাদক আসক্তি থেকে আমাদের যুব সমাজকে আমরা কোনোভাবেই রক্ষা করতে পারবো না। সেই কাজগুলি আমরা করতে চাই এবং সেই করার জন্যই আমরা পার্লামেন্টে সেই দাবিগুলি উত্থাপন করতে চাই। ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট মিল্লাত। শুনছিলেন আমার সাথে যে দুই প্রার্থী আছেন তারা নির্বাচনী প্রতিশ্রুতির কথা, এবং তারা যদি জয়ী হতে পারেন কিভাবে তারা এই ময়মনসিংহ সদর 4 আসনটিকে ঢেলে সাজাবেন সেটিও কিন্তু বলছিলেন। এবং ভোটার যারা আছেন তাদের মন জয় করার জন্য কিন্তু তারা সব ধরনের প্রচেষ্টাই করছেন। তো এই ছিল জেডএসআরএম নির্বাচনী পথে আমার কাছে ময়মনসিংহ সদর 4 আসন নিয়ে আজকের পর্ব। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। ধন্যবাদ আপনাকে নোমান আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা শুনছিলাম ময়মনসিংহ 4 আসনকে যারা প্রার্থী আছেন তারা কিভাবে সাজাতে চান। মূলত অপরিকল্পিত যে নগরী সেটাকে আরো বসবাসযোগ্য কিভাবে করা যায় তার প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। এদিকে তরুণরা চাচ্ছেন, তারা আরো কর্মসংস্থানের সুযোগ চান সমাজকে বদলে দেওয়ার মতো এমন একজন প্রতিনিধি যিনি তাদেরকে সাহায্য করবেন। আজকে জেডএসআরএম নির্বাচনের পথের আয়োজন এই পর্যন্তই। আগামী পর্বে অর্থাৎ আগামীকাল অন্য কোনো পর্বের অথবা অন্য কোনো অঞ্চলের খবরাখবর জানাতে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব ঠিক 4:30টায়। দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।